আমার আসলে একটা আফসোস যে আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি জানেন? যারা হয়তো টিচার বা হচ্ছে যারা কবি, সাহিত্যিক এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। কিন্তু আমার না কখনো মানে মনে হইছে যে এই যে একটা লোক যে আবিষ্কার করছে যে মানে এক ধান গাছ থেকে ৬ বার বা ৪ বার ধান উৎপাদন করা যায়। তিনি কি বুদ্ধিজীবী না? আচ্ছা, গেল। একজন লোক যিনি কিনা আবিষ্কার করছে মানে যে পাটের দ্বারা আ যে ব্যাগ তৈরি করা হয়, উনি কি বিজ্ঞানী না বা বুদ্ধিজীবী না? যেখানে পলিথিন আমাদের মানে পুরা পৃথিবীর জন্য হানিকারক। সেখানে উনি মানে পাট দিয়ে উনি আ একটা ব্যাগ তৈরি করছে যেটা মানে হচ্ছে পলিথিনের বিকল্প এবং সেটা খুবই হার্ড এবং ফ্রেন্ডলি যেটা মাটির সাথে মিশে যাবে একটা টাইমে। উনি কি বুদ্ধিজীবী না? বাট উনাকে কি কেউ কোনো মানে বুদ্ধিজীবীর অ্যাওয়ার্ড দেওয়া হইছে? হয় নাই আসলে। তো দ্যাট ইজ দ্য রিজন আমাদের দেশে আসলে মানুষ আ রাজনীতিবিদ হইতে চায়, ডাক্তার হইতে চায়, ইঞ্জিনিয়ার হইতে চায়, আ উকিল হইতে চায়। কারণ ওখানে টাকা আছে। কেউ আসলে কি বলে বিজ্ঞানী হইতে চায় না কারণ এখানে তো টাকা নেই। আমাদের কবি নজরুল আ আপনারা একটু গুগল করলে পাবেন যে উনার যখন ছেলে মারা যায়, আ উনার কাছে কোনো টাকা ছিল না ছেলের দাফন-কাফনের জন্য। এবং তখন উনাকে বলা হইছিল, উনি গিয়ে উনার মানে যে প্রকাশক আসলে এটা বলতে গিয়ে আমার গলা ভারী হয়ে যাইতেছে আসলে। যে উনি যে উনার যে মানে উনার যে বইগুলা 'অগ্নিবীণা' বলেন বা হচ্ছে যে মানে যে বইগুলা মানে যে প্রকাশক বাজারে বই পাবলিশ করত, পাবলিশারের কাছে উনি গিয়ে বলছিল যে, "আমার ছেলে মারা গেছে। আমার ছেলে দাফন-কাফনের জন্য হইলেও আমাকে কিছু টাকা দেন। আমার কাছে কোনো টাকা নেই।" তো ওই লোকটা তখন বলছিল, "এভাবে তো টাকা দেওয়া যায় না। তুমি ৪ লাইন একটা কবিতা লিখে যাও। তাইলে সেটা আমরা মানে পত্রিকায় ছাপাবো। তার বিনিময়ে আমি তোমাকে কিছু অ্যাডভান্স দিব।" তখন উনি খুব আবেগী হয়ে একটা ৪ লাইনের একটা কবিতা লিখছিল। কবিতাটা আমার খুব প্রিয় ছিল বাট এখন আমি ভুলে গেছি আসলে। খুবই মর্মান্তিক আসলে উনার ওই ৪ টা লাইন ছিল আসলে। তো এখন তার মানে আমি যেখানে যে জায়গায় ছিলাম যে আ যে মানে পাটের ব্যাগ তৈরি করলো উনি বুদ্ধিজীবী না। আবার হচ্ছে যিনি ৪ বার যে মানে ধান এক ধান গাছ দিয়ে ৪ বার ধান ফলানো যায়। ঢাকা শহরের বর্তমান বাচ্চা-কাচ্চারা এটা জানে না ধান কিভাবে মাড়ায়, ধান মানে ধান কি গাছের উপরে হয় না নিচে হয়? এটা কয়টা ছেলেমেয়ে জানে? আচ্ছা ছোলা, আমরা যে ছোলা খাই বা আলু খাই এগুলা মানে মাটির উপরে মানে গজায় নাকি মাটির নিচে গজায়? বাদাম এটা মাটির উপরে গজায় না নিচে গজায়? এটা কি আমরা জানি? জানি না। আমার মনে হয় না আমরা জানি আসলে। ঠিক আছে? যে আমাদের আসলে মানে এখনকার জেনারেশন আসলে দরকার হয় না। কারণ তারা মনে করে যে টাকাই তো সবকিছু কিনতে পারে। কিন্তু যখন দেখবেন যে যখন ফার্মাররা, কৃষকরা কাজ করা বন্ধ করে দিছে তখন টাকা খাইতে হবে। ঠিক আছে? আচ্ছা যাক অনেক আবিধানিক কথা বলে ফেললাম। এখন কিছু কথায় আসি যে বুদ্ধিজীবী তো না। তো আমার কাছে ২ জন ব্যক্তির আজকে বলতে চাচ্ছি। একজন হচ্ছে সোডেনজার। সোডেনজারের ইকুয়েশন নামের একটা ফর্মুলা আছে। এটা আপনারা গুগল করলে পাবেন। এটা হচ্ছে সোডেনজারের ইকুয়েশন। যেখানে উনি একই সাথে একটা খুব মানে গাণিতিকভাবে প্রমাণ করছিল যে আ একটা জিনিস আপেক্ষিকভাবে সত্যিও হইতে পারে, মিথ্যা হইতে পারে। এখন এটার অনেক আপনারা YouTube ঘাঁটলে অনেক অ্যানিমেশন দিয়ে পাবেন। আমি বলব আপনারা প্লিজ দেখেন এগুলো আসলে। আমার মনে হয় এগুলো জানা দরকার আপনাদের। তো সোরেনসন সাহেব এটা প্রমাণ করছিল উনি একটা বেড়াল নিয়েছিল বেড়াল এবং বেড়ালটা নিয়ে উনি একটা বক্সের মধ্যে রাখছে। এখন রেখে উনি একটা অডিটোরিয়ামে বলছিল যে আপনাদের কাছে কি মনে হয় বেড়ালটা কি বেঁচে আছে নাকি মারা গেছে? তো সবাই বলছিল যে কেউ বলছিল বেঁচে আছে কেউ বলছিল মারা গেছে। তো উনি একই সাথে বলছিল যে আমরা এখন যেটা দেখতেছি মানে আমাদের কাছে কিন্তু বেড়ালটা এই বক্সের মধ্যে আছে। এটা জীবিত নাকি মৃত এটা কিন্তু আমরা কেউ জানি না। বিড়ালটা জীবিত থাকতে পারে, মৃতও থাকতে পারে। তার মানে কি? একই সাথে ২ টা পসিবিলিটি হইতে পারে। ঠিক আছে? যেটার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। হয়তো আপনারা অনেকেই শুনছেন যে টাইম ট্রাভেল কেন পসিবল না? আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন, তাহলে তো আপনার দাদা যদি আ আপনি যদি পাস্টে গিয়ে ধরেন টাইম ট্রাভেল করে আপনি পাস্টে চলে গেলেন এবং আপনার দাদাকে আপনি মেরে ফেললেন। মানে আপনার গ্র্যান্ডফাদারকে। তাহলে তো আপনার জন্ম হবে না। কারণ আপনার মানে গ্র্যান্ডফাদার থেকেই আপনার বাবার জন্ম হবে। আপনার বাবার থেকেই আপনার জন্ম হবে। তার মানে আপনি যদি অতীতে গিয়ে যদি আপনার গ্র্যান্ডফাদারকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার কোনো অস্তিত্বই এই মানে পৃথিবীতে থাকবে না। সো এটার একটা ডিফারেন্ট মানে আ কোয়েশ্চেনও আছে যে এটা হয়, ওটা হইতে পারে। এটা অন্য একটা মানে মানে আমি ধরেন টাইম ট্রাভেল করে অতীতে গেলাম এবং ওইখানে গিয়ে আমি আমার গ্র্যান্ডফাদারকে মেরে ফেললাম। বাট যখন আমি আবার প্রেজেন্টে ব্যাক করব তখন আমি আমার এই টাইম লাইনে থাকবো না। তো টাইম লাইন কি? টাইম লাইন হচ্ছে উলভারিন, ডেডপুল। মুভিটা দেখবেন টাইম লাইন বুঝে যাবেন। ঠিক আছে? সো টাইম লাইনটা হচ্ছে ওইটাই। আমি অন্য টাইম লাইনে গিয়ে পৌঁছাবো যেখানে আমি জীবিত আছি কিন্তু আমার দাদাকে আমি মানে নাই করে ফেলছি পাস্ট থেকে। তার কোনো অস্তিত্ব নাই।
বাট আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না আসলে যেটা পসিবল, তাহলে তো টাইম ট্রাভেল হইতো। এবং এই টাইম ট্রাভেল নিয়েও একটা ব্যাপার আছে, স্টিফেন হকিংস উনি একটা খুব মজার একটা ঘটনা করছিলেন, যে উনি একটা বিরাট মানে খাওয়া দাওয়ার আয়োজন করছিলেন। এবং সেই আয়োজনটা করার পরে প্রায় 7 দিন পরে উনি ইনভাইটেশন লেটার বানাইছে, যেটা আপনি গুগল করলে এখনো পাবেন। যে ওই যে ইনভাইটেশনটা ছিল, ওই ইনভাইটেশনে লেখা ছিল যে এই যে আমি ইনভাইটেশনটা দিচ্ছি এটা 7 দিন আগে হয়ে গেছে, ঠিক আছে। আমি পুরো পৃথিবীকে কাছে জানাইতে যাচ্ছি যে কেউ যদি টাইম ট্রাভেল করেন তাহলে ওই দিনে উপস্থিত হয়ে আমার সাথে দেখা করবেন। সো এটা আদতে ওই দিন হয়েছিল কিনা সেটা আসলে আমরা কেউ জানি না। এটা একটা মিস্ট্রি আসলে, যে ওই দিন আসলে কোনো টাইম ট্রাভেলার, কারণ এটা আপনি এখন গুগলে গেলে এখন পাবেন। এখন যদি আপনার কাছে ওই ডেটটা জানা থাকে, ওই টাইমটা জানা থাকে, ওই প্লেসটা জানা থাকে, আপনার কাছে একটা টাইম মেশিন থাকে, তাহলে আপনি এখনো গিয়ে ওই দিনের ওই ডিনারে আপনি স্টিভেন হকিংসের সাথে গিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, আমি যেখানে ছিলাম যে সোরেনজারের ইকুয়েশনটা কেন বলতে যাচ্ছি, এর রিজন হচ্ছে সোরেনজারের এই ইকুয়েশনটা আসছিল ওনার স্বপ্নে, ওনার ড্রিমে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই ড্রিম তো একটা আননেসেসারি জিনিস, মানে অবাস্তব আসলে। এটাকে ডিজাভু বলে। ডিজাভু বলতে এরকম মনে হয় না আপনার কাছে যে আপনি কোনো এক জায়গায় গেছেন এবং আপনার মনে হয়েছে যে এই জায়গাটা তো আগেও আসছি, এই জিনিসটা তো মনে হয়েছে আগেও হয়েছে, এই লোকটাকে আমার চেনা চেনা লাগতেছে, যাকে আপনি কখনোই দেখেন নাই, এটাকে বলে ডিজাভু, ঠিক আছে। সো মানে এই সোডেঞ্জার সাহেব উনি ওনার স্বপ্নে এই ইকুয়েশনটা পাইছিলেন, যেখানে উনি প্রমাণ করছিলেন যে আপেক্ষিকভাবে একটা বিড়াল জীবিত হইতে পারে, মৃত হইতে পারে। সেটা আমাদের আপেক্ষিকতার উপর নির্ভর করতেছে, আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছি। আরো সহজভাবে আপনাদেরকে বোঝাই, ধরেন আমি এই বোর্ডের উপর লিখলাম 6, ইংলিশে 6 লিখলাম। এখন 6 লেখার আমি লিখলাম 6, আমি এই পাশে আপনি ওই পাশে, তার মানে কি, এখন আমি তো দেখতেছি আমি 6 লিখছি, তাই না। আপনি হচ্ছে আমার অপোজিটে, আপনি দেখতেছেন কি 9, রাইট। তার মানে কি, আমরা দুইজনই সঠিক, আবার আমরা দুইজনই ভুল। এখন কিভাবে ভুল, আপনি বলতেছেন যে না ভাই এটা তো 9, কিন্তু আমি তো বলতেছি 6, দুই কি টু রাইট। এটা হচ্ছে আমাদের পারসেপশন, আমরা কোন অ্যাঙ্গেল দিয়ে দেখতেছি বিষয়টা। তো এটাই হচ্ছে আসলে বিজ্ঞানের মজা। এবং এটা উনি ড্রিম মানে স্বপ্নে পেয়েছিলেন, এটা আপনারা গুগল সার্চ দিলে পাবেন। এবং আমাদের যে বিখ্যাত আমাদের রসায়নের যে আহ, যে ছক বা মডেল, মানে রসায়নের যে ওটাকে কি বলে মানে সরণি যেটা, ঠিক আছে। ওই সরণিটা আমার ঠিক মনে নেই আসলে, কাইন্ডলি আম সরি। সরণিটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। যেখানে মৌলিক উপাদানগুলোর নাম দেওয়া আছে, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, পটাশিয়াম, তারপর হচ্ছে মানে আমার একটু মনে আছে হা হি লি বো, পেরোসো বো, এরকম কিছু ভাবে মুখস্থ করছিলাম 40টার মতো, এখন মনে নাই আসলে। তো আহ, এইটাও কিন্তু ওই বেনজি সাহেব মানে স্বপ্ন পেয়েছিল। মানে বেনজিরের যে ছকটা, আম সরি, বেনজির যে আমাদের যে বেনজিরের যে মানে ষষ্ঠভুজ মানে ষড়ভুজ, এইটা কিন্তু উনি স্বপ্নে পাইছিলেন, ঠিক আছে। এবং বেনজি সাহেব এই ছক, এই যে ষড়ভুজের যে ব্যাপারটা, এটা উনি স্বপ্নে পাইছিলেন। এবং যে ছকটা মানে মানে সরণি, যেখানে ইউরেনিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ব্রোমাইড, এই যে যে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের যে সরণি, এইটাও কিন্তু যে আবিষ্কার করছিলেন এটা উনি স্বপ্নে পাইছেন। এখন এইটা তো উনি লিগালি বলে গেছে, আপনি পত্রিকা বা হচ্ছে গুগল ঘাটলে পাবেন, এটা উনি স্বপ্নে পাইছেন, ঠিক আছে। তো স্বপ্নটাকে কি আমরা ম্যানিপুলেট করতে পারি? মানে আমি এইটা বলতেছি না যে স্বপ্ন আমাদের কাছে আসে, আমরা যেটা দেখি, যেটা চিন্তা করি সেটাই আমরা স্বপ্নে দেখি। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আপনি কোনো একটা জিনিস না না দেখলে আপনি ইমাজিন ওরকম করতে পারবেন না। যাদের ক্রিয়েটিভিটি লেভেল অনেক বেশি, যেমন হচ্ছে আমেরিকার বিখ্যাত চার্লস ডিকেন্স, সম্ভবত ওনাকে সাহিত্যের আবিষ্কারক বা কিছু বলা হয় চার্লস ডিকেন্সকে। তো উনি ওনার অনেক কিছুই স্বপ্নে পাইতেন, ওনার গল্পের স্টোরি। এবং উনি যখন মারা যায়, উনি ওর একটা সিক্রেট দরজা ছিল, সেখানে উনি গল্পের নাম লিখে রাখতেন। গল্প কিন্তু লিখতেন না, গল্পের নাম লিখে রাখতেন, এবং সেই বইটা খাতাটা ছিল পুরো ফাঁকা। উনি ওনার যে মানে অনেক গল্প, দি টেল অফ টু সিটিস, এবং এবং আরো অনেক মজার গল্প যেগুলা, বা এগুলো কিন্তু অনেক উনি মানে কি বলে এটাকে, যে ঘুমের মধ্যে পাইছে, মানে ড্রিমের মধ্যে পাইছে। আচ্ছা, এটা তো গেল অনেক দূরের ঘটনা। এখন আমাদের একটু পাশে আসি। এ আর রহমান যে বিখ্যাত মানে মানে সুরকার, এ আর রহমানের এয়ারটেলের এই সাউন্ডটা মনে হয় আপনাদের এখনো কানে বাজে, যেটা এয়ারটেলের বিখ্যাত সাউন্ড, যার জন্য এয়ারটেল এত বিখ্যাত হয়েছিল। মানে এয়ারটেলের যে রিংটোনটা আসলে এটা কিন্তু এ আর রহমানের কম্পোজ করা। সো এ আর রহমান কিন্তু এটা বিলিভ করতেন যে ওনার মাথায় কেউ এই সংটা দিয়ে যেত।
ঠিক আছে, মানে এই সংটার কম্পোজটা উনি ড্রিমে পাইছেন বা স্বপ্নে পাইছেন। উনি আসলে এক্সাক্ট বলেন নাই স্বপ্নে পাইছেন, বাট ওনার কাছে মনে হয়েছিল যে কেউ যেন ওনার কানে কানে এটা বলে গেছে। উনি তন্ডার মতো এসেছিলেন, যেমন আমরা যখন আমাদের একটু ঘুম ঘুম ভাব পাই তখন আমরা একটু ঝিমাই, ওই টাইমটা উনি এই কম্পোজটা পাইছিলেন এবং পাওয়ার সাথে সাথে উনি কম্পোজটা তৈরি করে ফেলেন এবং এইটাই এয়ারটেলকে আজকে এত বড় সফল করছে। সো এই এআর রহমানের অনেক কিছু কিন্তু ড্রিমের সাথে যুক্ত। তো আমার একটা বিশ্বাস আছে, আমি একটা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি বা হাইপোথিসিস বলতে পারেন, যে আমরা যে ড্রিমগুলো দেখি এটা নট অনলি ড্রিম, এইটার মধ্যে অনেক কিছু নিহিত আছে যেটার মানে কোড আমরা তৈরি করতে পারি না। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা ঘুমাই 8 ঘন্টা, এর মধ্যে আমরা স্বপ্ন দেখি, অনেক লম্বা স্বপ্ন দেখি, তাই না? কিন্তু ঘুম ভাঙার 5 সেকেন্ডের মধ্যে আপনার এই যে স্বপ্নটা আপনি দেখছেন, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার মাথা থেকে এই স্বপ্নটা চলে যায়। যদি বিশ্বাস না হয় এখনই ঘুমান, এখনই ঘুমায়, ঘুম থেকে উঠেন, ওঠার 5 সেকেন্ড পর চিন্তা করেন যে আপনার ওই স্বপ্নটা মনে আছে কিনা। যদি মনে থাকে কি স্বপ্ন দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে এই ড্রিমটাকে ম্যানিপুলেট করা যায়। কেন আমি বলতেছি আপনাদেরকে, যখন আমি খুব ছোট ছিলাম, আমি মানে আমার বয়স তখন 3-4, ঠিক আছে, মানে আমার অনেক ছোটবেলার মেমোরি মনে আছে এবং এক্সাক্ট মনে আছে। মানে যদি আপনাদের বিশ্বাস না হয় আসলে, আমি আমার পরিবারের সাথে কথা বলছি, তখন তারা বলছে যে এত ছোটবেলা তো তোর মনে থাকার কথা না যে এখানে কি ছিল, বাট আমার মনে আছে আসলে। তো আমার গ্রামের বাড়িতে আমি যখন ছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, তখন আমরা গ্রামে ছিলাম, তখন আমার বয়স 3 থেকে 4 বছর। তো তখন আমি কি হইতো, আমি জানলা দিয়ে, বাচ্চাদের আমরা কি করি, জানলা দিয়ে গ্রামে গেলে জানলা দিয়ে প্রস্রাব করি। তো আমাকে ওই রকম জানলা ধরাই দিত, বলতো যে প্রস্রাব কর। তো আমি দেখা গেছে যে মধ্যরাতে ওইটা জানলা ধরে, মানে আমার বুক কাঁপতেছে ভয়তে, ভূত ভূত এরকম একটা ভয়তে আমি জানলা দিয়ে প্রস্রাব করতাম এবং করে ঘুমাইতাম। এবং অনেক টাইম আছে যে আমি বিছনাও ভিজা ফেলছি প্রস্রাব করে, মানে 3-4 বছরের বাচ্চা কি বুঝবে। তো একদিন আমার খেয়াল করলাম যে আমি অনেক দুঃস্বপ্ন দেখি আসলে, তখন ভয় ভয় আলিপ লায়লা দেখে ভয় পেতাম আসলে। তো ওই দুঃস্বপ্নগুলো দেখতাম। তো একদিন সাডেনলি আমি খেয়াল করলাম যে আমি না এই স্বপ্নগুলো দেখতেছি না, মানে এই দুঃস্বপ্নগুলো কেন। এখন মানে কোন এক সাডেন কারণে আমার বালিশের নিচে একটা প্যারেক চলে আসছে। মানে আমরা যে প্যারেক দিয়ে মানে দরজায় বা মশারি গিট মারি না, ওই প্যারেক, দেওয়ালে মারার প্যারেক আর কি, কাঠে মারার প্যারেক। তো একটা ছোট্ট প্যারেক, লোহার, সেটা আমার সামহাও আমার বালিশের নিচে ছিল। এবং যতদিন আমি মনে আছে আমার স্পষ্ট, আমি যতদিন ওই প্যারেকটা আমার মানে বালিশের নিচে রাখছিলাম, আমি ততদিন বিছনাও প্রস্রাব করিনি বা আমি মানে দুঃস্বপ্ন দেখিনি। কারণ আমার দুঃস্বপ্নের জন্যই আমি আসলে ভয়তে প্রস্রাব করতাম। তখন 3-4 বছর, আমি আবারও বলতেছি, তখন এটা হইতো আসলে। তো যখন আমি আবার ঢাকায় চলে আসলাম, তখন আসলে ওরকম ভয় ভীতি, তখন বয়স বেড়ে গেছে, আর ওরকম হইতো না আসলে। বাট আমার প্যারেকের ঘটনাটা এখন মনে আছে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে ম্যাগনেট বা চুম্বক, আমরা এটা রহস্য এখনো তৈরি মানে উদ্ভাবন করতে পারিনি যে ম্যাগনেট কেন। মানে আপনি যদি একটা ম্যাগনেটকে ঝুলায় রাখেন, এটা একটা নির্দিষ্ট ফোকাল পয়েন্টে গিয়ে নর্থ আর সাউথের দিকে মানে মানে স্থির হয়ে থাকবে। এবং জাহাজের যে নাবিকরা আছে, ওনাদের কাছে অল টাইম একটা কম্পাস এবং একটা ম্যাগনেট থাকে। কারণ হচ্ছে জাহাজে তো আপনি এত, এখন তো অনেক আধুনিক বা অনেক কিছু হয়ে গেছে, বাট আগে তো এত আধুনিক ছিল না। তখন এই ম্যাগনেট এবং হচ্ছে কম্পাসের মাধ্যমেই দিক নির্ণয় করা হতো এই বিশাল সাগরে, আপনি কোন দিকে যাবেন, কোথায় গেলে স্থল পাবেন। তো এই হচ্ছে ব্যাপারটা। আমার কাছে মনে হয় যে ম্যাগনেটটাকে যদি আমরা অ্যাম্পলিফাই করতে পারি বা ইভলভ করতে পারি বা আইওটি দিয়ে কিছু করতে পারি, আমার ধারণা যে আমাদের ব্রেনের জিনিসগুলোকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ অনেকেই জানেন না আসলে, এটা আমার অবাক করা বিষয় লাগে যে আমরা যে যে কম্পিউটার না চালাই, কখনো চিন্তা করছেন যে কম্পিউটার যে চলে, কম্পিউটারের যে হার্ড ডিস্কটা কিসের? হার্ড ডিস্কটা কখনো ভাঙছেন? হার্ড ডিস্ক ভাঙলে ভিতরে কিন্তু আপনারা ম্যাগনেট পাবেন, চুম্বক পাবেন, ঠিক আছে। এবং যে সার্কিট গুলো আছে ওগুলো কিন্তু কিসের তৈরি? লোহার তৈরি। এবং লোহা কিসেকে আকর্ষণ করে? ম্যাগনেটকে আকর্ষণ করে। সো হয়তো অনেক কথা এখন গাঁজাখড়ি লাগতে পারে, কারণ আগামী 100 বছর পর কি হবে আমিও জানি না, আপনিও জানেন না। বাট আমার একটা থিওরি আছে যে ম্যাগনেটকে যদি আমরা এমপ্লিফাই করতে পারি, হয়তো আমরা ফিউচারের একটা জিনিস দেখতে পাবো, যে আমাদের ফিউচারে কি হবে এটা আমরা দেখতে পাবো। এখন বলতে পারেন ভাই আপনি ফিউচার পরিবর্তন করতে চান? আচ্ছা, ফিউচার পরিবর্তন করতে চাই না, আবার চাই। আচ্ছা, এখন যদি আপনি জানতে পারেন যে আপনি কালকে রাস্তায় রিক্সা করে যাচ্ছেন এবং কালকে আপনার একটা বিরাট দুর্ঘটনা ঘটলো, আপনি কি সেটা চাবেন? এখন বলতে পারেন ভাই এটা তো উপরওয়ালার হাতে, উপরওয়ালার হাতে, এখন এটা যদি আমরা যদি নিজেরাই ফিউচার পরিবর্তন করি তাহলে তো ঝামেলা। আচ্ছা, এখন যদি আপনি জানেন যে আগামীকাল ওই রোডে আন্দোলন হবে, ওইখানে গত পরশুদিনও আপনার বাইক আগুনে জ্বালাই দিছে, ঠিক আছে, আন্দোলনকারীরা, আপনি কি ওই রাস্তায় বাইক নিয়ে যাবেন? তখন কি চিন্তা করবেন যে আমার উপরওয়ালার হাতে সবকিছু, আমি এখন বাইক নিয়ে যাই ওই রাস্তায়? কারণ আপনি 99% শিওর যে আপনি যদি ওই রোডে আজকে যান, আপনার বাইকটা 99% পুরাই দেওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি আপনি ওই রোডটা অ্যাভয়েড করবেন। আর আপনি যদি মানে এতটাই বিশ্বাস করেন, তাহলে আমি বলবো যে তাহলে দরজা খুলে রাখেন আপনি।
যা হওয়ার তা তো হবেই। আপনি তো পরিবর্তন করার কেউ না। আপনি আপনার আজকে ঘুমানোর আগে আপনার দরজাটা খুলে রাখবেন, তাই না? এখন আমার কাছে যদি অপরচুনিটি থাকে, তাহলে ডাক্তার দেখাই আমরা কেন? তো ডাক্তার কেন আমরা দেখাই? আমাদের যদি আজকে ক্যান্সার হয়, আমাদের দরকার কি আমাদের ডাক্তার দেখানো? যা হওয়ার হবে। আমরা ট্রিটমেন্ট কেন নিব? আমাদের জ্বর কাশি হইলে আমরা ট্যাবলেট কেন খাই? যা হওয়ার হবে। ঠিক আছে? আমি কিছু গোঁড়ামি পাবলিক দেখি আসলে, তারা এটা নিয়ে আমার সাথে খুব যুক্তিতর্ক করতে যায়। তখন আমি এক কথা থামাই দিই যে, আপনারা আজকে দরজা খুলে ঘুমান। কারণ হচ্ছে আপনারা যেহেতু এত বিশ্বাস করেন যে ফিউচার পরিবর্তন করা যায় না, আম, বা হচ্ছে সতর্ক থাকা যায় না, আমি এটাকে সতর্ক বলবো যে আপনি যদি জানেন যে আগামীকাল আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, তাহলে আপনি একটু সিকিউর হয়ে নেবেন, তাই না? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি সিকিউরিটির কথা বলতেছি, নট মানে উপরওয়ালার হাতে, উপরওয়ালার হাতে এগুলো আমার আমার আসলে আমি ওই পক্ষেই না, এটাকে অনেকে গোলায় ফেলে। আসলে আমি বলতেছি সিকিউরিটির ব্যাপারটা, যে আপনি যদি জানতে পারেন যে আগামীকাল আপনার একটা দুর্ঘটনা ঘটবে এবং সেটা একটা ম্যাসিভ আকারে যাবে, যেখানে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, আপনি ট্রাই করবেন না সেটা প্রিভেন্ট করার, পরিবর্তন করার? তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনার কথা তো পুরো গাঁজাখুরি লাগতেছে। তাহলে আমি একবার বলবো যে নিকোলাস টেসলার জীবনীটা আপনারা একটু পড়বেন। আমি জানি পড়বেন না, আসলে আপনাদের জ্ঞানে আনন্দ নাই, আপনাদের আনন্দ হচ্ছে রিলসে, যেখানে আমি যদি এখন তা থুই 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 করি, তাহলে আপনাদের এটা দেখতে ভালো লাগবে, বাট জ্ঞানের কথা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক আসলে। বাট সবাই তো আর একরকম না। তো আহ, যেটা বলতেছিলাম যে নিকোলাস টেসলা, উনি ওনার বইতে স্পষ্ট লিখে গেছে যে উনি এক প্রকার আভাস পাইছিলেন, এটা উনি বলতে চান নাই কাউকে। ওনার বেস্ট ফ্রেন্ড টাইটানিকে যাওয়ার জন্য টিকিট কাটছিল, এবং যাওয়ার আগে নিকোলাস টেসলার কাছে আসছিল যে, বন্ধু আমি তো টাইটানিকে করে প্রথম টিকিট কাটছি, টাইটানিকে করে বিশ্ব ভ্রমণে বেরোবো। তো নিকোলাস টেসলা বলছিল যে এখানে আসলে যাওয়া উচিত হবে না, একটা দুর্ঘটনার আভাস আমি পাচ্ছি। তো ওনাকে অনেকেই পাগল ভাবতো যে কি বলে না বলে, সব কি সত্যি নাকি। তো উনি কিন্তু বলছিল যে আমি এটা বলতে পারবো না আমি কিভাবে জানি, বাট আমি জানি এখানে একটা দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে? কারণ এখন যদি আমি বলি যে আমার সাথে এলিয়েনের সম্পর্ক আছে, আমি এলিয়েনের সাথে কথা বলি কোনো না কোনো ভাবে, কেউ বিশ্বাস করবে? করবে না। সবাই বলবে হয়তো মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা গেছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই। মানে নিকোলাস টেসলা সাহেব অনেক কিছু জানতেন। উনি এর জন্য এগুলো আসলে মানে কি বলে এটাকে, উনি অনেক কিছু, ওনার অনেক রিসার্চ উনি পুরাই দিছে। ঠিক আছে? কারণ উনি জানতো যে এটা দিয়ে মানে অনেক ভয়ঙ্কর জিনিস হতে পারে। যেমন উনি একটা মেশিন তৈরি করছিল যেটা দিয়ে আর্থ কুইক ঘটানো সম্ভব, মানে ভূমিকম্প। ইউএস এর উপর এখনো অনেক অভিযোগ আছে যে ইউএসএ মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে ওনাদের মেশিন দিয়ে কৃত্রিম ভাবে মানে ভূমিকম্প তৈরি করতেছে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কি পসিবল? এখন আমি যদি বলি সৌদি আরবে কয়েকদিন আগেও মানে কৃত্রিম ভাবে বৃষ্টি ঘটানো হয়েছে, এখন কি এটা বিশ্বাস করবেন? বলেন তো। এটা তো এখন মানে বিশ্বাসযোগ্য যে প্লেন দিয়ে কৃত্রিম ভাবে বৃষ্টিপাত ঘটানো যায় মরুভূমির ওই সাইড গুলোতে। বিশ্বাস করবেন, কারণ আপনারা দেখছেন। এখন আপনারা দেখেন নাই যে নিকোলাস টেসলা এলিয়েনের সাথে কনভারসেশন করে কিনা, বা ওনার কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে কিনা। এটা তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ উনি বললেও ওনার জানে যে আমাকে এমনি মানুষ পাগল ভাবে। আমি যদি বলি যে আমার সাথে এলিয়েনের সংযোগ আছে, বা আমি স্বপ্নে দেখতে পারি, বা এরকম কিছু, তাহলে মানে উনি আমাকে তো একদম ডিরেক্ট যে পাগলা গারদে বন্দি করে ফেলবে। দ্যাট ইজ আ ফ্যাক্ট। লাস্ট একটা টপিক দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে এ গুড মাইন্ড একটা মুভি আছে, ঠিক আছে? এ বিউটিফুল মাইন্ড বা এরকমই একটা মুভি আছে। এখানে অ্যাক্টর ছিল হচ্ছে আপনার ওনার নামটা আমার মনে পড়তেছে না এখন। অ্যাক্টরটার নামটা আমি বলে দিই, থর মুভিটার মধ্যে যে জিউসের অভিনয় করছে উনি। এখন ওনার নামটা কি প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থর লাভ এন্ড থান্ডার মুভিতে যে জিউসের ভূমিকা অভিনয় করছে রাসেল, কি যেন ওনার নামটা, আহ, উনি হচ্ছে ওই মুভির নায়ক ছিলেন। ঠিক আছে? বিউটিফুল মাইন্ড, আমার মনে পড়ছে, এ বিউটিফুল মাইন্ড মুভিটা আপনারা দেখবেন। যদি মুভিটা না দেখতে পারেন, অবশ্যই এটা বাংলা এক্সপ্লেনেশন দেখবেন। এখানে একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে। উনি আসলেই একজন মানে মানসিকভাবে সিক পার্সন ছিল। উনি অল টাইম ওনার ইমাজিনারিতে উনি একজন লোক এবং একটা ছোট্ট মেয়েকে ইমাজিন করতেন অল টাইম, এবং এর জন্য উনি তুখোর ম্যাথ করতে পারতেন। এবং ওনার নামে একটা মানে ম্যাথ ইও আছে, বিজনেস ইকোনমিক্সে পড়ানো হয়, ইকুইলিব্রিয়াম মানে ওনার নামের উপর মানে রুথ ইকুইলিব্রিয়াম নামের একটা রুলস আছে। মানে হচ্ছে উনি এটা প্রমাণ করছিল যে আমরা যদি সাপোজ মানে ওনার এক্সাম্পলটাই আমি বলি আসলে, যে উনি বলছিল ধরেন আপনি কোন এক জায়গায় গেলেন, আপনার 5 জন বন্ধু, আপনাদের দেখলেন যে 5টা মেয়ে আসতেছে। ঠিক আছে? 5টা মেয়ের মধ্যে একটা মেয়ে খুব সুন্দর, তার মানে কি আপনারা 5 জনই ওই একটা মেয়েকে টার্গেট করবেন। এখন ব্যাপার হচ্ছে কি, আপনারা যে যাই অ্যাপ্রোচ করেন না কেন, সেই পসিবিলিটি আছে সেই 5 জনের একজন হয়তো বা সেই মেয়েটাকে পাঠাতে পারবে, আবার হয়তো বা কেউই পাঠাতে পারবে না। বাট
আমাদের চোখের সামনে যখন নাক থাকে আমরা কিন্তু নাকটাকে অগ্রাহ্য করি, ঠিক আছে? আমাদের নাক কিন্তু আমাদের একদম চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটাকে ইগনোর করে অল টাইম। সো তেমনটাই উনি রিয়েলাইজ করছে যে ওনার ওই যে 5জন ফ্রেন্ড, সেই 5জন ফ্রেন্ড যদি অন্য যে 4জন মেয়ে আছে, মানে 5টা মেয়ের মধ্যে অন্য যে 4জন মেয়ে আছে তাদের অ্যাপ্রোচ করে, 5জন ছেলে যদি 5জন মেয়েকে অ্যাপ্রোচ করে, তাহলে ইকুয়েশনটা একটু ভিন্ন হবে, ঠিক আছে? কারণ তখন পসিবিলিটিটা বেড়ে যাবে, প্রবাবিলিটিটা বেড়ে যাবে যে একজনের পিছে না ছুটে যদি 5জনের পিছে 5জন যায়, তাহলে হয়তোবা 2 থেকে 3জন লাভ হবে, ঠিক আছে? প্রফিট মানে মানে পিক করতে পারবে। এখান থেকে ওনার একটা ইকুয়েশন মাথায় আসে, মুভিটা দেখলে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আসলে। তো উনি ছিল বদ্ধ উন্মাদ এবং উনি নোবেল পুরস্কার পেয়েছে। একজন বদ্ধ উন্মাদকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখন আসলে আমি কি বলতে চাই, বলতে পারেন ভাই আসলে বলতে চাচ্ছেন কি, কায় না কা চাতেন? তো বলতে চাচ্ছি এটাই যে উনি যখন ওনাকে মানসিক টর্চার করা মানে মানসিক পাগলা করে দেওয়া হয়েছিল, ওনাকে মাথায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং ওনাকে যখন প্রায় সুস্থ করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি তখন না ম্যাথ করতে পারতেছিল না, মানে উনি ওনার ইকুয়েশন মিলাতে পারতেছিল না, যে ম্যাথগুলো উনি চোখের পলকে দেখে করে ফেলতে পারতো সেগুলো উনি মিলাতে পারতেছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে ওনাকে যে ট্যাবলেটগুলো দেওয়া হইতো, ওই ট্যাবলেটের কারণে উনি আর ওই ইকুয়েশনটা করতে পারতেছিল না, উনি হ্যালোসিনেট করতে পারতেছিল না ওই 2জন পার্সনকে। যখন ওই 2জন পার্সনকে উনি হ্যালোসিনেট করতে পারতো, তখন ওনার মাথা দ্বিগুণ 3 গুণ গতিতে কাজ করতো, মানে সুপার কম্পিউটারের মতো উনি ধুমধাম ইকুয়েশন তৈরি করতে পারতো, ঠিক আছে? এবং উনি ওনার লাইফে লিখে গেছে যে আমার এই যে রোগটা, এই রোগের কারণে, এটাকে মনে হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, এই রোগের কারণেই আসলে আমি এত বড় হইতে পারছি, নাহলে পারতাম না আসলে, আমার এই ইকুয়েশন মাথায় আসতো না। উনি ওনার লাইফে, ওনার কলেজ লাইফে ওনার একজন ইমাজিনারি ফ্রেন্ড ছিল, উনি তাকে দেখতে পাইতেন যার আসলে পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই। দেন উনি আরেকজনকে ইমাজিন করতেন, যেটা উনি চিন্তা করতেন যে এটা হয়তো বা রাশিয়ার এজেন্ট, যে ওনাকে অল টাইম মারতে চায়। এবং উনি একটা ছোট্ট একটা বাচ্চাকে ইমাজিন করতেন যে অল টাইম সেই তার বন্ধুর মানে যে কলেজ ফ্রেন্ড তার সাথে ঘোরাফেরা করে, ঠিক আছে? তো এই 3জন ছিল তার ইমাজিনারি ফ্রেন্ড, এবং উনি যখনই এই 3জনকে দেখতে পাইতো তখনই উনি আহ, মানে ম্যাথ করতে পারতো। তো এটাই বুঝাইতে চাইছিলাম যে আসলে আপনাকে যদি মানুষ বলে আপনি পাগল ছাগল, আপনি মানসিক ভারসাম্যহীন, তাহলে আপনার এত কিছু নিয়ে চিন্তা করার তো দরকার নাই। ওই বিজ্ঞানী যদি চিন্তা করতো মানুষ আমাকে পাগল বলতেছে, পাগল বলে, তাহলে তো কি বলে, তাহলে উনি পাগলই থেকে যেতেন, ঠিক আছে? ওনার নামে নোবেল পুরস্কার দেওয়া হতো না, এবং উনি কখনো পৃথিবীর কাছে এত বিখ্যাত হইতে পারতো না। সক্রেটিস অনেক জ্ঞানী ছিলেন, এবং এর জন্য ওনাকে মানে পাগল তো বলছিলই, প্লাস ওনাকে বিষ দিয়ে মানে বিষ খায় মেরে ফেলা হয়েছে। গ্যালিলিও, ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, কারণ উনি বলছিল যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে না, ঠিক আছে? না, আমি মনে হয় একটু ভুলে গেছি, সরি। মানে উনি বলছিল পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আর তখনকার মানুষ বিশ্বাস করতো যে না, সূর্য মানে স্থির, বা সূর্য ঘুরে, পৃথিবী স্থির, ঠিক আছে? এটাই মানে মানে তখনকার মানুষ বিশ্বাস করতো পৃথিবী ঘোরে না, পৃথিবী এক জায়গাতেই আছে, সূর্য ঘুরতেছে। বাট গ্যালিলিও বলছিল যে না, পৃথিবী ঘুরতেছে, সূর্য তার জায়গাতেই আছে। এর জন্য ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনাকে কে কি বললো এটা নিয়ে আপনার বদার হয়ে লাভ নেই। কারণ হচ্ছে কি যে দেখেন আজকে যারা টিকটকার তারা আজকে কত বড় হয়ে গেছে, যে ওই যে ভারতের একটা চা চা বিক্রেতা ওই যে দুধ নিয়ে এমন এমন করে, সেই চা বিক্রেতা বিল গেটসের সাথে হ্যান্ডশেক করছে, মানে তার এখন রোলস রয়েলস আছে। আর আমরা প্রত্যেক দিন মেট্রোতে মানে লাইন ধরার জন্য জাতাজাতি করে অফিসে যাই, না পাইলে আমাদের মানে রিক্সায় যেতে হয়, সেই রিক্সার ভাড়ার টাকাটাও আমরা হিসাব করি যে 5 টাকা কমাইলেও আমার জন্য লাভ হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট বিটুইন দ্য রিচ পিপল অ্যান্ড দি পুয়ার পিপল। আমাদের প্রবলেমটা কি, আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে মিডল ক্লাস। মিডল ক্লাসের প্রবলেম হচ্ছে তাদের মানে অহংকার, বা হচ্ছে তাদের মানে সম্মান, এটাই হচ্ছে তাদের বড় প্রবলেম। যারা গরিব ফকির, হাত পাততে যাদের কোনো লজ্জাবোধ নাই, তারাই দেখেন আজকে বিখ্যাত টিকটকার, ঠিক আছে? তাদের নিয়ে ওই যে টিকটকার মামুন না কেরা আছে, ওই যে এই, ওকে নিয়ে দুবাইতে শোরুম উদ্বোধন করায়। আপনি কি করতেছেন, তাই না? তো দিস ইজ দ্য ফ্যাক্ট, আপনাকে ট্রেন্ডের সাথে চলতে হবে আসলে। দিস ইজ মাই লেসন এখন আসলে, যে আপনাকে পাগল বলুক ছাগল বলুক, আপনাকে আপনার মানে রুটি রোজগারের জন্য কাজ করে যেতে হবে। কে কি বললো, আপনি আজকে না খেয়ে থাকলে কেউ আপনাকে ভাব দিয়ে যাবে না। সো আমার পার্সপেক্টিভ হচ্ছে আপনি আপনার কাজ করবেন, মানুষকে কি বললো এটা ভাবার দরকার নেই, ঠিক আছে? আহ, সাকিব আল হাসান যখন 2 বছর তাকে সাসপেন্ড করা হয়েছিল বিনা দোষে, তখন আপনারা কে কি করছিলেন বলেন তো, কে কি করছিলেন আপনারা? এখানে সাকিব আল হাসানের দোষ এটাই ছিল
যে উনি কলটা রিসিভ করছিল এবং বলছিল যে ভাই আমি কোনো প্রকার মানে ম্যাক্স মানে মানে ম্যাচ ফিক্সিং করব না, আমি আমি কোনো প্রকার টাকা নিব না, এটা উনি জানাইছিল ওনার কমিটিকে এবং ওনাকে মানে আইসিসি থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। এবং এই কারণে এখন পর্যন্ত আমি ক্রিকেট খেলা দেখি না। ঠিক আছে, কারণ হচ্ছে কি ওই টাইমে বাংলাদেশের উচিত ছিল এই পার্সনটাকে সাপোর্ট করা। এবং উনি সাকিব আল হাসান ওই 2 বছর ওনার, আমি বলবো যে ওনার রাগ আছে এবং রাগ হচ্ছে লক্ষ্মী। আপনি যদি আপনার মধ্যে ইগো থাকে, রাগ থাকে, আপনি সফল হতে পারবেন। উনি ওই 2 বছর ওনার নিজেকে ইউটিলাইজ করছে, ওনাকে আরো নিজেকে মানে মানুষের এত গালাগালি তুলাতুলি এত কিছু শুনছে এবং নিজেকে আরো পরিবর্তন করছে। এর জন্য উনি দেখবেন যে কে কি বলতেছে ইট ডাজেন্ট ম্যাটার, উনি ওগুলা ধারও ধারে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি উনি চিন্তা করে যে আমাকে ভালো খেলতে হবে, তার জন্য আমার যা দরকার আমি তাই করবো। সো আপনাকে বড় হইতে গেলে আপনার যা করা দরকার আপনাকে তাই করতে হবে। মানুষকে কি ভাববো, আপনার পরিবারকে কি ভাববে, এটা নিয়ে কোনো ম্যাটার না। আপনি আজকে মারা গেলে কালকে তারা মানে কয়েকদিন পরে তারা আপনার মৃত্যুবার্ষিকীতে এসে বলবে যে রান্নাটা ভালো হয়নি। ঠিক আছে, মানুষ এটাই বলবে, এছাড়া আর কিছু বলবে না। সো মানুষের চিন্তা বাদ দেন, নিজের চিন্তা করেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। এবং এই আমার যে অডিও বুক মানে মানে স্টোরি বুকটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার যে নলেজগুলো আছে আমার বলার চেষ্টা করবো, কারণ আগে মানুষ বই লিখতো, এখন তো বই লিখলে কেউ বই পড়ার টাইম নেই। সো এখন সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আমাদের বুক। সো এখান থেকেই আসলে আমরা আমাদের একটা ডায়েরি লিখতে পারি, যেটা আমি এখন থেকে হয়তো স্টার্ট করবো প্রত্যেকদিন যতটুকু পারি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিই প্লিজ কমেন্ট করবেন, কারণ আমি ওই এনএচ সাহেবের মতো বই পুস্তক নিয়ে বসে নেই। সো ভুল হলে কমেন্ট সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।